লামাফেরা পদ্ধতি এর উপকারিতা যদি বলা হয় বা লামাফেরা পদ্ধতি আসলে কিভাবে আমাদেরকে সাহায্য করে তার কয়েকটি বিশেষ প্রসেস বা কয়েকটি বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে লামাফেরা পদ্ধতি আমাদের জীবনে যত রকমের বাধা বিপত্তি বা ব্লকেজেস আছে, সে প্রধানত স্পিরিচুয়াল ব্লকেজেস, তারপরে ফিজিক্যাল, মেন্টাল, ফাইন্যান্সিয়াল যা যা কিছু, সেগুলোর উপর বিশেষ প্রভাব ফেলে হচ্ছে লামাফেরা হিলিং পদ্ধতি। যখন এই হিলিং পদ্ধতি আমাদের আধ্যাত্মিক চেতনা স্তরে প্রভাব ফেলতে শুরু করে, অটোমেটিক্যালি আমাদের শারীরিক মানসিক যে যে সমস্যাগুলো সেগুলো ধীরে ধীরে রিলিজ হতে থাকে বা বেরিয়ে যেতে থাকে। লামাফেরা এই হিলিং পদ্ধতিতে আমরা স্বয়ং ভগবান পুত্র গৌতম বুদ্ধের কাছে আমরা প্রার্থনা করি তাকে এখানে উপস্থিত থাকার জন্য, এবং তার উপস্থিতিতে আমরা সমস্ত রকম হিলিং পদ্ধতি করে থাকি। আমাদের মানসিক স্তরে যত রকমের বাধা ব্লকেজেস রয়েছে সেগুলোকে রিলিজ করা থেকে শুরু করে শারীরিক স্তরে যত রকমের বাধা ব্লকেজেস রয়েছে সেই সমস্ত কিছুকে রিলিজ করা, ব্যথা যন্ত্রণাকে রিলিজ করা, এবং সেই সাথে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন, ইমিউনিটি পাওয়ার সিস্টেমকে বুস্ট আপ করা, এগুলো তো রয়েইছে। আর আমাদের চেতনা স্তরে যে আমাদের একটা লিমিটেড বেরিয়ারের মধ্যে আমরা আছি, এবং এই বেরিয়ারকে ব্রেক ডাউন করতে, ব্রেক থ্রু করতে, এবং সেই আমাদের মনের বেরিয়ারকে ডিস্ট্রয় করে বেরিয়ে আসতে, আমাদের চেতনাকে আরও বেশি করে এক্সপ্যান্ড করতে সাহায্য করে থাকে হচ্ছে লামাফেরা। লামাফেরা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের চেতনার বিকাশে বিশেষভাবে সাহায্য করে থাকে হচ্ছে লামাফেরা হিলিং পদ্ধতি। চেতনার বিকাশ কেমন? সাপোজ আমি একটা কাউকে নিয়ে কোনো কিছু একটা ভাবছি বা কাউকে নিয়ে কোনো কিছু একটা চিন্তা ভাবনা করছি, হঠাৎই তার নানা ধরনের বিষয় আমার চোখের সামনে তার চিন্তা ভাবনা নিয়ে আসতে থাকলো, তার সাইকোলজি নিয়ে আসতে শুরু করলো এই থটসগুলো। তো আমার চেতনা যখন এক্সপ্যান্ড করলো, তার চেতনার থেকেও আমার চেতনা কোথাও না কোথাও এক্সপ্যান্ড করেছে বলে আমি সেই বিষয়গুলোকে দেখতে পাচ্ছি। তো যখন সেই বিষয়গুলো ঘটতে থাকে বা আমার কনসাসনেস বা চেতনা যখন এক্সপ্যান্ড করবে, তখন এমন অনেক জিনিস আমাদের মাইন্ডে থটসের আকারে আমাদেরকে দেখাতে থাকবে, এই এনার্জি, এই শক্তি, যে এই প্রসেসগুলো ঘটতে থাকছে। অর্থাৎ আমাদের চক্র সিস্টেমের সমস্ত রকম ব্লকেজেসগুলো রিলিজ করতে সাহায্য করবে এই লামাফেরা হিলিং পদ্ধতি। যত রকমের কালা জাদু, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ এনার্জি, জাদুটোনা বা নজর দোষ যা কিছু হয়ে রয়েছে, সেগুলো থেকে মুক্তি পাওয়ার একটা বিশেষ পথ হচ্ছে লামাফেরা হিলিং পদ্ধতি। যত তুমি লামাফেরা হিলিং পদ্ধতি কন্টিনিউ প্রসেস করবে, তোমার স্কিনের প্রবলেম রিলিজ হতে থাকবে, তোমার বডির যে টক্সিন, যে আনওয়ান্টেড যে বডি টক্সিন, তোমার শরীরের সমস্ত গ্ল্যান্ড যেগুলো ভালো করে ফাংশন করছে না, যে কারণে হয়তো নানা ধরনের ফিজিক্যাল প্রবলেম, সেগুলো ঠিক হতে থাকে। কারণ এনার্জি লেভেলে যখন তোমার কাজ হবে, গভীর থেকে গভীরতর জায়গায় এই এনার্জি প্রবাহিত হয়ে তোমাকে কিওর করতে শুরু করবে, যেখানে মেডিসিন পর্যন্ত যেতে পারে না, সেই লেভেলে গিয়ে কাজ করে এনার্জি। ঠিক আছে, বাট আজকালকার টাইমে এই মডার্ন সমাজে মেডিসিন তো ডেফিনেটলি দরকার, কারণ এমার্জেন্সি সমস্ত রকম সিচুয়েশনের জন্য মেডিকেল ট্রিটমেন্ট অতি অবশ্যই দরকার। বাট তার সাথে সাথে আমরা লামাফেরা হিলিং পদ্ধতি করব যাতে আমরা ধীরে ধীরে মেডিসিন ফ্রি লাইফস্টাইলকে লিড করতে পারি। যত বেশি আমরা এনার্জি হিলিং মডালিটির সাথে কানেক্টেড থাকবো, প্র্যাকটিসেস করব, ধীরে ধীরে আমাদের যে ডেইলি লাইফে যে মেডিসিনের ডোজ কমতে থাকবে, এবং একটা টাইমে এসে আমাদের ফিজিক্যাল মেন্টাল হেলথ এতটা বেশি স্ট্রং হয়ে যাবে, আমাদের অরা সিস্টেম এতটা বেশি স্ট্রং হয়ে যাবে, তখন আমাদের কোনো মেডিসিনের দরকারই হবে না। ডাইরেক্ট আমাদের মাইন্ডকে ইনফ্লুয়েন্স করে, আমাদের চেতনাকে ইনফ্লুয়েন্স করে, আমাদের চেতনাকে এক্সপ্যান্ড করতে সাহায্য করে লামাফেরা হিলিং পদ্ধতি।
আরও একটা বিষয়, লামাফেরা হিলিং পদ্ধতি কন্টিনিউ করতে থাকলে ইভেন মাঝে মাঝে তুমি প্রভু গৌতম বুদ্ধের পবিত্র আত্মার দর্শনও পাবে। এবং সব থেকে বড় বিষয়, আমি তিনবার আমি এনার দর্শন পেয়েছিলাম, কারণ আমি কোথাও না কোথাও রাস্তা থেকে সরে গেছিলাম, আমি আমার স্পিরিচুয়াল জার্নি থেকে সরে গেছিলাম। কি মনে হলো, লামাফেরা প্র্যাকটিস করি, তিনি তখন স্বয়ং গোল্ডেন লাইটের একটা ফর্ম নিয়ে আমার সামনে, মানে চোখ বন্ধ করে আমি থার্ড আইতে দেখতে পাচ্ছি যে তিনি তখন সামনে এসে বলছেন, রাস্তা থেকে তুমি সরে গেছো, সঠিক রাস্তায় আসো। তিনি তখন তোমাকে ব্লেস করবেন। কারণ এতদূর পর্যন্ত প্র্যাকটিস করে আমি এটা বুঝেছি, যারা প্রভু গৌতম বুদ্ধের পথ অনুসরণ করেন, তিনি কখনোই তার শিষ্য বা শিষ্যাদেরকে পথভ্রষ্ট হতে দেন না। সঠিক পথে যাওয়ার জন্য তিনি সর্বদা গাইড করবেন, সর্বদা তোমাকে ইনফ্লুয়েন্স করবেন, সর্বদা তোমাকে কোথাও না কোথাও ভিতর থেকে একটা অদৃশ্য লেভেলে তোমাকে সাহায্য করে চলছেন। যেটা তোমার জন্য সঠিক, তোমার জন্য ভালো, মানুষ হতে পারে, কোনো কাজ হতে পারে, কোনো বিষয় হতে পারে, তার জন্য ডেফিনেটলি তুমি প্রভু গৌতম বুদ্ধের সাহায্য অবশ্যই পাবে। কিন্তু ওই মন থেকে তোমাকে প্রভুর কাছে সাহায্য চাইতে হবে। আর আশা করি তোমরা জানো যে প্রভু গৌতম বুদ্ধ স্বয়ং প্রভু বিষ্ণুর দশম অবতার, রাইট? দশম অবতার তো দাদা ষষ্ঠ হচ্ছে না? ষষ্ঠ? না না না, ষষ্ঠ না, ষষ্ঠ না। দশম কি 11তম অবতার, এরকম কিছু একটা হবে। দশম অবতার যত মনে আছে, একবার চেক করে দেখো গুগলে, বুঝতে পারবে। তো এখনই বলে দিচ্ছি আমি। মানে একটা জিনিস দাদা শেয়ার করছি, যখন অ্যাটুনমেন্ট হলো না, হ্যাঁ। ওই সময় বলছিলাম যে অ্যাটুনমেন্টের টাইমে মানে গৌতম বুদ্ধাকে আমি দেখতে পেয়েছি। হুম। মানে ওটা না আমি সত্যি কথা ভুলতে পারবো না কখনো। মানে আমি যেভাবে ওনার দর্শন পেলাম, আমার নিজেরই খুব আশ্চর্য লাগছিল এটা। অবশ্যই দেখতে হবে, অবশ্যই। আমি সেটাই বললাম। আহ, আরো কিছু জিনিস দাদা আমি তোমাকে এগুলো বলবো। মানে আজকে অ্যাটুনমেন্টের পর না আমার সাথে কিছু ভালো ভালো জিনিস হয়েছে। মানে আচ্ছা। আনএক্সপেক্টেড কয়েকটা জিনিস আমার সাথে ঘটেছে, যেগুলো মানে আমি নিজেও আশা করিনি যে এরকম কিছু হবে। মানে ভালো হয়েছে। হ্যাঁ। আমি এই বিষয়টা নিয়ে আমি পরেও বলবো। আহ, হুম, হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। তো হ্যাঁ, এটাই দেখছিলাম যে মোস্ট প্রবাবলি দশম অবতারই হবে মেবি, আমার ঠিক মনে আসছে না, বাট নাইন্থ অবতার, সরি সরি, নবম অবতার, যেটা গুগলে দেখলাম, নবমতম অবতার। ঠিক আছে। তো কোথাও না কোথাও আহ, সে যততমই অবতার হোক না কেন, ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তুমি যখন প্রভু গৌতম বুদ্ধের সাথে কানেক্টেড হলে, অটোমেটিক্যালি তুমি কিন্তু লর্ড বিষ্ণুর সাথেও কানেক্ট হয়ে গেছো, ডাইরেক্ট তার এনার্জির সাথে কানেক্ট হয়ে গেছে। মানে এটা একটা ওয়ান্ডারফুল একটা অভিজ্ঞতা। যখন তুমি প্র্যাকটিসেস করবে ধীরে 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 ধীরে, সেই এনার্জিকে তুমি ফিল করতে পারবে তোমার সারা বডিতে। মানে আঙুলের পিন পয়েন্ট থেকে শুরু করে, মাথার তালু থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত তুমি প্রত্যেকটা জায়গায় এনার্জিকে তুমি ফিল করতে পারবে। আর আমি টানা 30 মিনিটস লামাফেরা প্র্যাকটিস করেছিলাম। ওই যে রামানন্দ, যে নেগেটিভিটি রিলিজ করার প্রসেসটা, ঠিক আছে? তো নেগেটিভিটি টানা 30 মিনিটস কমপ্লিট করেছিলাম। আফটার 30 মিনিটস আমি যখন প্রসেস কমপ্লিট করে দাঁড়ালাম এবং হাতগুলোকে পুরো একদম ছড়িয়ে দিলাম, পুরো হাত, মাথার তালু, পুরো বডির মধ্যে একটা অদ্ভুত পাওয়ারফুল এনার্জিকে ফিল করতে পারছি। মনে হচ্ছে যেন আমার শরীরের মধ্যে মানে একটা তীব্রভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে, আমার প্রত্যেকটা অর্গানস যেন ধরুন একটা দুরন্ত গতিতে অর্গানসগুলো আনন্দের সাথে, পজিটিভিটির সাথে যেন কাজ করছে। ভিতর থেকে যেন একটা আলাদা আনন্দ অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যেন সমস্ত রকম ভয়, বাধা, বিঘ্নকে অতিক্রম করে ফেলেছেন। এই জিনিসটা তোমার মধ্যে তৈরি হয়। সমস্ত রকম ভয়, বাধা, বিঘ্ন, যত রকমের ব্লকেজেসকে, মানে মনে হচ্ছে যেন তুমি সেগুলোকে অতিক্রম অলরেডি করে ফেলেছো। সেগুলো তোমার কাছে সামান্য একটা বালির কণার মতো তোমার কাছে মনে হবে। তোমার লাইফে যা যা প্রবলেম, লামোফের হিলিং পদ্ধতি এই মাইন্ড লেভেলে এতটা কাজ করে থাকে। এতটা বলবো না, এত সামান্য জিনিস।
যখন তুমি প্র্যাকটিসেস করবে, তোমার আধ্যাত্মিক চেতনা ডে বাই ডে ইনক্রিজ হতে থাকবে। আর যত বেশি তোমার আধ্যাত্মিক চেতনা বাড়বে, নতুন নতুন জ্ঞান, নতুন নতুন আহ, বিষয়, নতুন নতুন চিন্তা ভাবনার সাথে তুমি কানেক্টেড হবে। র ফর্মের নলেজ তোমার সহসা চক্র হয়ে, তোমার আঁকা চক্র হয়ে, বিশুদ্ধ চক্র হয়ে, তোমার হার্ট চক্রে সেগুলো সারা শরীরে স্প্রেড হবে। নতুন নতুন বিষয় সম্পর্কে জানবে, নিজের আত্মজ্ঞানকে উপলব্ধি করতে শিখবে। এত কিছু হয় লামাফেরা হিলিং পদ্ধতির মাধ্যমে। বাট ইন জেনারেল সবাই বলে থাকেন লামাফেরা হিলিং পদ্ধতির মাধ্যমে আমরা ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি, ব্লকেজেসগুলো সরিয়ে থাকি। বাট এটা একটা 0.001% রেজাল্ট। তার বেশি জিনিসগুলো আমরা এখন এক্সপ্লোর করতে শুরু করব। আর প্রত্যেক দিন লামাফেরা প্র্যাকটিস যদি করতে পারো, প্রত্যেক 1 কি 2 দিন অন্তর অন্তর নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবে। আর প্রভু গৌতম বুদ্ধকে তো মানে উনি তো স্বয়ং ভগবানের পুত্র, তো ভগবানকে জানা তো চারটেখানি কথা না। তো আমি কতটাই বা জানি, 1%ও জানি কিনা আমার সত্যি ডাউট আছে। বাট যতটুকুই জানি সেটা আমার ভিতর থেকে ভক্তি সহকারে সেই জানাটা হওয়া উচিত। তার প্রতি ভক্তি, প্রেম, ভালোবাসা। তুমি ভক্তি জানা করো, তার প্রতি যদি প্রেম থাকে না, সেই প্রেমের মধ্যে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, পুষ্পাঞ্জলি সব লুকিয়ে থাকে। প্রেমের সাথে সবকিছুকে দেখবে, প্রেমের চোখে, প্রেমের ভাইব্রেশনে তুমি কথা বলা স্টার্ট করো, প্রার্থনা করা স্টার্ট করো, ইউ উইল সি দ্য ডিফারেন্স। তুমি দেখবে সেই পরিবর্তন। তোমার ক্ষতি করার আগে দুটো মানুষ ভাববে। আর যদি কেউ তোমার ক্ষতি করে থাকে না, সে কোথাও না কোথাও একটা শিক্ষা পাবে, পরবর্তী সময় হোক বা যখন হোক না কেন। আর এটা তোমাকে একটা শিক্ষার মধ্যেও ফেলবে যে এই জিনিসটার উদ্দেশ্য কি। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কারণ লুকিয়ে থাকে। এই লামাফেরা শেখার পিছনে তোমাদের একটা গভীর কারণ লুকিয়ে ছিল কোথাও না কোথাও। প্রথম কারণ হচ্ছে তোমার ইচ্ছা ছিল এটা কোনো না কোনো সময়, আগের জন্মে হতে পারে বা এই জন্মে আসার আগে হতে পারে, যে তুমি প্রভু গৌতম বুদ্ধের পুনরায় শরণাপন্নে আসবে। কোনো না কোনো জন্মে তুমি গৌতম বুদ্ধের ফলোয়ার্স ছিলে। এটা আমি নিজেও অভিজ্ঞতা করেছি যে আমি এবং কোয়েল দুজনে মিলে যখন মেডিটেশনে বসেছিলাম একটা টাইমে, তখন আমি নিজেরা দেখতে পেয়েছিলাম যে কোনো না কোনো জন্মে গৌতম বুদ্ধের শরণাপন্নে আমরা ছিলাম, যে কারণে আজকে আমরা তারই শক্তির সাথে, তারই দেখানো পথে আমরা আবারও হাঁটছি। নিজের ভালো, সমাজের ভালো, জগতের ভালোর জন্য একটা বড় পদক্ষেপ আমরা নিয়েছি লামাফেরা হিলিং পদ্ধতির মাধ্যমে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, যখন তুমি লামাফেরা হিলিং করবে, এখানে একটা কথা বলা হয়ে থাকে, আমার নিজের ভালো, নিজের সুস্থতার সাথে আমি সমাজের সুস্থতাকেও কামনা করছি। অর্থাৎ তোমার হিলিং এর সাথে তুমি সমাজের হিলিং করছো, নিজের শুধু হিলিং নয়, পুরো গোটা সমাজের হিলিং হচ্ছে। এটা একটা খুব 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 বড় একটা স্টেপ, যেটা অন্য কোনো জায়গায় এই বিষয়টা কিন্তু বলা হয় না বা করা হয় না। ঠিক আছে, তো নিজের হিলিং এর সময় নিজের হিলিং, কিন্তু আমরা ইন্টেনশন দিচ্ছি নিজের হিলিং এর সাথে সমাজের হিলিং, সমাজের ভালো। এবং তুমি একটা নোটিস মানে কর, একটা জিনিস, মানে আমি এই যে লামাফেরার এই কমান্ডটা পাওয়ার থেকে এখন অটোমেটিক্যালি আসছে, আমি নিজের জন্য কিছু চাইলেও সবার জন্য চেয়ে ফেলি একদম অটোমেটিক্যালি, যে আমার সাথে তাদেরও ভালো। একদম। এবার তুমি যখন লামাফেরা হিলিং কন্টিনিউ করতে থাকবে, অটোমেটিক্যালি আশেপাশের সিচুয়েশন সেই এনার্জির অ্যাকর্ডিংলি, মানে প্রভুর গৌতম বুদ্ধের শক্তির অ্যাকর্ডিংলি সেই জিনিসগুলো মানে তৈরি হতে থাকবে বা সেগুলো পাজলগুলো সলভ হতে থাকবে। বাট ওই আর কি, আমাকে তপস্যার মধ্যে, সাধনার মধ্যে থাকতে হবে। অর্থাৎ লামাফেরা হিলিং পদ্ধতি আমাকে
প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিস। তুমি 3 দিন প্র্যাকটিস করো, তুমি নিজেই বুঝতে পারবে যে রেজাল্ট কতখানি বা কতটা মাইন্ড এবং ফিজিক্যাল লেভেলে পজিটিভিটি এবং হ্যাপিনেস ফিল করছো। ঠিক আছে? আর এখানকার সিম্বলসগুলো অত্যন্ত পাওয়ারফুল। সিম্বলস মেডিটেশন সম্পর্কেও তোমাদের আজকে শেখাবো, বলবো, যেগুলো যখন সিম্বলস মেডিটেশন করবে না, রীতিমতো লিটারালি ফিল করতে পারবে সিম্বলসগুলো ভাইব্রেশনকে। এত দূর পর্যন্ত পাওয়ারফুল। আর সিম্বলস মেডিটেশন করতে এত ভালো লাগবে, এত ভালো লাগবে, মানে ওর মধ্যে ডুবে থাকতে ইচ্ছে করবে, ওই স্টেটটাকে তোমরা এনজয় করতে শুরু করবে। আর কি বলবো, যতই আমি এই লামা ফেরানিয়ার প্রশংসা করি না কেন ততই কম হয়, কারণ এই এনার্জি আমাকে যা দেখিয়েছে, আমার যে সামনে থেকে যে পর্দা ওপেন করে দিয়েছে, আমি হয়তো এই শক্তির মানে যতই প্রশংসা করি, যতই আমি নাম গান করি, ততই কম মনে হয়। প্রচুর জ্ঞান আমি পেয়েছি, প্রচুর আমি মার্গদর্শন পেয়েছি, প্রচুর আমি তার দর্শনটা বড় বিষয়, কিন্তু তার গাইডেন্স পেয়েছি যে কিভাবে চলবো। আমি রাস্তা থেকে সরে গেছি, আমাকে সঠিক রাস্তা তিনি এনে দিয়েছেন, আমাকে পুরো রীতিমতো দেখিয়ে দিয়েছেন যে তুই ভুল রাস্তায় যাচ্ছিস, সঠিক পথে এগো। সেই জিনিসটাও পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয় আমি মনে করি। তো কোথাও না কোথাও একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তোমাকে নিয়ে যাবে এই লামা ফেরা হিলিং পদ্ধতি। কোথাও না কোথাও তোমাকে নানা ধরনের সিচুয়েশন এর মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। আর একটা কথা বলবো, এই লামা ফেরা হিলিং পদ্ধতি তোমাকে বারংবার কিছু পরীক্ষার মধ্যে ফেলবে। তোমার পেশেন্স, ধৈর্য, তোমার ডেডিকেশনকে অবজার্ভ করবে যে কতটা তুমি এই এনার্জির প্রতি ডেডিকেটেড, তুমি কতটা পেশেন্সফুলি এই এনার্জিকে নিজের সাথে প্র্যাকটিস করছো। তো ওই পরীক্ষা যখন উত্তীর্ণ হয়ে যাবে না, এই লামা ফেরা হিলিং পদ্ধতি তোমাকে ভরে ভরে দেবে। আর তাহলে মানে আমার সাথে এই কদিনে এটাই হচ্ছে। ডেফিনেটলি হবে। আর তুমি প্রভু গৌতম বুদ্ধের কাছে মনে মনে চাও, হে প্রভু গৌতম বুদ্ধ, আপনি আমার আর্থিক অবস্থাকে আপনি সুস্থ করে দিন, হিল করে দিন, আপনি আমার আর্থিক অবস্থা ঠিকঠাক। দেখো, উনি উনি ওনার সন্তান সমতুল্য ছাত্রছাত্রীদেরকে কোনোদিন না করবেন না, এখনো পর্যন্ত তো করেননি, ইন ফিউচারে করবেন। মানে আমি যন্ত্র বানানোর সময় হোক, যাই করার সময় হোক, যেমন পরমেশ্বরকে ধন্যবাদ দিই দেখিতে, এখন গৌতম বুদ্ধ প্রভু অ্যাড হয়ে গেছে। ওটা আমাকে মানে বলতে হয় না, শেখাতে হয় না, অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। অবশ্যই অবশ্যই। মানে এটা দাদা আমিও সত্যি কথা ফিল করছি। আমার যখন লামা ফেরার কিটটা যেদিনকে আসলো, সেদিন তো জানো কি সিচুয়েশন হয়েছিল আমার। তো তারপরেও আমি কিন্তু মানে একটু প্রবলেমের মধ্যেই ছিলাম। তো আজকে অ্যাটুনমেন্ট নেওয়ার পর সত্যি কথা আমার কাছে আনএক্সপেক্টেড চেঞ্জ হলো, আর পজিটিভ চেঞ্জ। মানে আমি পুরোপুরি আমার মাইন্ড কিন্তু একটা অন্য জিনিস আমি চিন্তা ভাবনা করেই নিয়েছিলাম লাইফে। তো সেখান থেকে আবার কাম ব্যাক করা, মানে এটা আমার কাছে একটা বড় মিরাকেল। আমার কাছে সত্যি মানে সবকিছু যে ঠিক হবে আমি আশা করিনি, আমি হাল ছেড়ে দিয়েছিলাম। বাট আজকে সন্ধ্যের পর থেকে মানে আমি খুব খুশি আছি। ডেফিনেটলি এইবার কোথাও না কোথাও তিনি তোমাকে সঠিক রাস্তায় নিয়ে এসেছেন, তিনি তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছেন। তো তুমি তার পথ অনুসরণ করো। আমরা কি, আমরা মাধ্যম মাত্র, আমরা নিমিত্ত মাত্র। তুমি যদি দেখো, আমাদের যে অস্তিত্ব একটা নিমিত্ত মাত্র, কিন্তু আমাদের মধ্যে সবসময় মানে অহংকার, লোভ, রাগ, ঘৃণা এগুলোকে বর্জন করে আমরা যদি তাদের শরণাপন্ন হয়ে যে কোনো কিছু তাদেরকে প্রার্থনা করি বা কাজ করি, আমাদেরকে তারা ভরে ভরে দেবেন। যেটা আমরা এক্সপেক্ট করি তার থেকে বেশি কিছু তারা আমাদেরকে প্রোভাইড করবেন। তো আমাদেরকে সবসময় গ্রাউন্ডেড থাকতে হবে, সবসময় নিজেদেরকে মাস্টার না বলে নিজেদেরকে ভাববে আমরা একজন প্র্যাকটিশনার। কারণ যেদিন তুমি টিচার হয়ে যাবে না, সেদিন তোমার মধ্যে একটা আলাদা রকম চেঞ্জেস আসতে শুরু করবে। তো অলওয়েজ নিজেকে একজন প্র্যাকটিশনার ভাববে, একজন রেকি প্র্যাকটিশনার। টিচার তো একটা নাম মাত্র, বাট ইউ আর দ্য প্র্যাকটিশনার। তোমাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস কন্টিনিউ চালিয়ে যেতে হবে, কারণ তুমি স্বজ্ঞানে, সচেতনায় তুমি এই পথকে অনুসরণ করেছো,
সর্বোচ্চ ভালোর জন্য। তো তোমাকেও এখানে নিজের জন্য এবং সমাজের জন্য টাইম ইনভেস্ট করতে হবেই। তাতে তোমার সংসারের অনেক কাজ থাকুক, এটা কাজ থাকুক সেটা কাজ থাকুক, হতেই পারে। তো তুমি যদি এসছো এই পথে এবং তুমি বলছো যে আমার তো সংসারের কাজ আছে, আমার তো ওই কাজ আছে, তাহলে আমি বলবো স্কিপ দিস পার্ট। তুমি তোমার লাইফে যেমন চলছো তেমনই যাও, এই রাস্তায় আসার দরকার নেই। তোমাকে এই রাস্তায় একটা অপরচুনিটি দেখানো হয়েছে, তোমাকে এই রাস্তায় আসার জন্য তোমাকে একটা পজিটিভ এনার্জি ইনফ্লুয়েন্স করেছে যাতে তুমি লাইফে কিছু ভালো কিছু নিয়ে এসো। তার জন্য তোমার কাছে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম নেই 24 ঘন্টার মধ্যে, এতটাই ব্যস্ত, তাহলে এগোবে কি করে? তাহলে নিজের লাইফে পজিটিভ চেঞ্জেস আনবে কি করে? আধ্যাত্মিকতা এমন একটা রাস্তা যা আমাদের লাইফের প্রত্যেকটা বিষয়কে ব্যালেন্স করতে সাহায্য করে। আমাদের ফিন্যান্স, মেন্টাল, ফিজিক্যাল, রিলেশনশিপ, ফ্যামিলি, আমাদের ইচ অ্যান্ড এভরি সেক্টরকে ব্যালেন্স করতে সাহায্য করে। কেউ পুরোপুরি স্পিরিচুয়ালিটিতে চলে যায়, কেউ আবার সংসারে থেকেও স্পিরিচুয়ালিটিকে ক্যারি ফরওয়ার্ড করতে চায়। দুজনের চিন্তাভাবনা হয়তো আলাদা হতে পারে, বাট দুজনেই কিন্তু স্পিরিচুয়ালিটির বেসকে ধরে রেখে লাইফে এগোচ্ছে। কেউ ঈশ্বরকে পাওয়ার জন্য, কেউ জীবনে ভারসাম্য আনার জন্য। বাট আমার কাছে তুমি যদি লাইফে ব্যালেন্স থেকে এগোতে পারো, সেটা সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট। লাইফে ব্যালেন্স করে এগোনোটা খুব কম মানুষই পারে। সবাই লাইফে ব্যালেন্স করে এগোতে পারে না, বাট ব্যালেন্স করে এগোনোটা একটা খুব বড় চ্যালেঞ্জ, একটা অ্যাচিভমেন্ট। সেখানে তোমার আসল পরীক্ষা হয়। আমি কি লাইফে ব্যালেন্স করে এগোচ্ছি না? আমি কি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছি না? আমি তো সব কিছুই করছি। আমি মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, আমি ডেলি লাইফে সব কিছু করছি। আমাকে অনেকে বলেছে যে নিরামিষ খেতে হবে, নিরামিষ না খেলে হবে না, অনেক বলছে নিরামিষ খেয়ে প্র্যাকটিস করতে হবে। আরে বাবা, আমার সাইকোলজি এটাই বলে তুমি যে আহার গ্রহণ করছো সেই আহারের মধ্যে তোমার নেগেটিভিটি, রাগ, ক্রোধ থাকে, সেই নিরামিষটাও আমিষ হয়ে যায়, সেই নিরামিষটাও সেই নেগেটিভ হয়ে যায়। তুমি যদি আমিষ খাচ্ছ, যাই খাও না খাও, মাছ খাও, মাংস খাও, তুমি যদি মনে আনন্দ নিয়ে খাও, সেটা অটোমেটিক্যালি নিরামিষ হয়ে যায়। চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে হবে, নাকি তোমার খাবার দাবারের স্টাইল, লাইফস্টাইলকে চেঞ্জ করো। আমি কি আমিষ খেয়ে আমার কথাবার্তার মধ্যে চেঞ্জ হয়েছে? আমার মধ্যে কি রাগ এসছে? আমার মধ্যে কি তোমাদেরকে বোঝানোর উপর কোনো রকম কোনো অধৈর্য তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে? না, খাবারটা ম্যাটার না, ম্যাটার করে তোমার চিন্তা ভাবনা। তুমি তোমার চিন্তা ভাবনাকে যদি ঠিকঠাক পথে নিয়ে যেতে পারো, মনের শক্তিকে তুমি যদি সঠিক পথে, সেই এনার্জিকে সঠিক গাইডেন্সে নিয়ে যেতে পারো, আশেপাশের সিচুয়েশন কোনো ম্যাটার করে না। আর সবই তো প্রকৃতির নিয়মেই ঘটছে, প্রত্যেকটা জিনিস তো প্রকৃতির নিয়মেই ঘটছে। তাহলে খাবার খাওয়া, জল খাওয়া, আমাদের এই কাজ করা, সেই কাজ করা, আমরা কি একদিনও জল না খেয়ে থাকতে পারবো? আমরা কি একদিনও খাবার না খেয়ে থাকতে পারবো? সবই তো অটোমেটিক্যালি প্রকৃতির নিয়মেই ঘটছে। তাহলে এটা ভাবার কি আছে যে আমিষ খেলে ওই পাপ হবে, নিরামিষ খেলে এই ভালো হবে? এটা তো তোমার সাইকোলজি। কিন্তু একটা এই বর্তমান টাইমে এটাই বলবো যে যাই কিছু আহার গ্রহণ করো, খাদ্য গ্রহণ করো, সেগুলো আনন্দের সাথে গ্রহণ করবে এবং ঈশ্বরকে, পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে গ্রহণ করবে। ধন্যবাদ পরমেশ্বর, আজকের দিনের জন্য আমাকে এই আহার বা এই খাদ্য বা এই অন্ন দেওয়ার জন্য। যত বেশি গ্র্যাটিটিউড দেবে না, তত বেশি সেই ফ্রিকোয়েন্সি মাল্টিপল হয়ে ইউনিভার্সে ছড়িয়ে পড়ে এবং তোমার লাইফে সেই এনার্জি মাল্টিপল হয়ে রিটার্ন হবে। তো কখনো এটা ভেবে লাভ নেই যে আমিষ না নিরামিষ, এটা না ওটা, এটা ভালো না ওটা মন্দ, সবই এক। এনার্জি ফর্ম দেখো, এনার্জির যে ফর্ম সেটা একই, রুট যেটা সেটা একই, বাট নানা ধরনের ব্রাঞ্চেসেস তৈরি হয়েছে, শাখা পোশাখা তৈরি হয়েছে, সেইগুলোকে আমরা এদিক ওদিক সেদিক দেখছি। বাট যার দেখার না, সে একটাই এনার্জি দেখবে। তোমার মধ্যেও আমি শিব নারায়ণ ব্রহ্মাকে দেখবো, রামানন্দের মধ্যে আমি শিব নারায়ণ ব্রহ্মাকে দেখবো, আর আমি দেখতেও পাই।
তাহলে এটা দেখার দৃষ্টিভঙ্গি তোমার কতটা কি চেঞ্জেস হয়েছে সেটা ম্যাটার করে না যে এটা ওটা সেটা, বা এটা না ওটা না। মাইন্ডকে যেদিন তুমি সেই লেভেলে প্রোগ্রামিং করা স্টার্ট করবে, আর যে কারণে লামাফেরা, রেকি, এনার্জি হিলিং মডালিটিগুলো প্র্যাকটিস করা দরকার। আমি তো প্রায় 10-12টার উপরে হিলিং মডালিটি প্র্যাকটিস করি, তো সেগুলো প্র্যাকটিস অল্টারনেট করে করতে হয়। আমি আমার লাইফে 4 to 5 আওয়ার্স ইনভেস্ট করি এটার জন্য। আমাকে বাড়ি থেকে বকা দিই, বাড়ি থেকে ঝামেলা অশান্তি করুক, বাড়ি থেকে যাই কিছু করুক না কেন, আমি আমার সেই ফেস কখনো রিডিউস করবো না, কখনো এই টাইমটা আমি কম করবো না। পারলে আমি একটুখানি কম কাজ করবো বাড়িতে, পারলে আমি সংসারের দায়িত্ব একটু কম নেব, কিন্তু আমার এই প্র্যাকটিসেসটা দরকার। দুটো বাসন বা দুটো থালা মানে কি বলবো না, মানে পরে ধুলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না। তো আমাকে বুঝতে হবে আমার পার্সপেক্টিভ চিন্তা ভাবনা কোথায়, ঠিক আছে? তো তোমরা হয়তো অনেক গল্প শুনে থাকবে, মহাদেবকে কোনো একটা অরণ্যে আদিবাসী সম্প্রদায়ের কোনো ফ্যামিলি মহাদেবের মূর্তি তৈরি করে তাকে কাঁচা মাংস অফার করছে মহাদেবের কাছে। ভিডিও দেখেছি। হ্যাঁ, হ্যাঁ দাদা, আচ্ছা, গল্পটা জানি। ওই যে থিন্না, মানে পরে শুনেছি যে মহাদেবের ভক্ত হয়ে গেছিল ওই হ্যাঁ, থিন্না, যে মানে মাংস দিয়ে, মানে মহাদেবকে মাংস দিতে গেছিল, কাঁচা মাংস। সিনেমা বেরিয়েছে, দেখেছো কিনা হ্যাঁ জানি না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখেছি। তাহলে মহাদেবকে মাংস অফার করছে, তোমার ভক্তিটাই আসল কথা। তোমার মনের ভালোবাসা, প্রেম, ভক্তি, তুমি ভগবানকে, ঈশ্বরকে যা দেবে সেটাই গ্রহণ করবে। তোমার ভক্তি প্রেমের উপরে কিচ্ছু নেই, এটা তোমাকে বুঝতে হবে। রিয়েলাইজেশন, তোমাদের কনসাসনেস, চেতনাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। আমি তো স্পিরিচুয়াল, কলকাতার প্রচুর স্পিরিচুয়াল পার্সনদের দেখি, তারা একটা বিশেষ ফর্মাল ড্রেস আপ মেনটেন করে, বিভিন্ন রকম কথাবার্তার মধ্যে একটা ভারী ভারকাম একটা বিষয় একটা মেনটেন করে। আমি এটা রাখতে পারি না, কারণ আমি মনে করি আমি প্রেম দিয়ে যে কথাই বলবো সেটাই তার কাছে কোথাও না কোথাও একটা হেল্পফুল হবে। আর আমার সব থেকে বড় কথা, আমার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা ওয়ার্ড যেন, আমার মাইন্ড এটা রাখতে, আমার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা ওয়ার্ড যেন সমাজের কল্যাণের জন্য বেরোয়। প্রভু গৌতম বুদ্ধ তো সেটাই শিখিয়ে গেছেন, আর আমরা তার হিলিং মডালিটিকে ফলো করে এর ব্যাপারে নিন্দা, ওর ব্যাপারে হিংসা, ওর ব্যাপারে লোভ, এটা ওটা করছি। ऐसा कैसे चलेगा? তো আমাকে উনি যখন রাস্তা দেখাচ্ছেন, উনি যখন চেতনার বিকাশের জন্য যা যা তোমার সাথে হচ্ছে বা ঘটাচ্ছেন সেগুলোকে ভালো করে বুঝবে, জানবে, দেখবে। কোথাও না কোথাও তোমার মাইন্ড এতটা লেভেলে ওপেন আপ হয়ে যাবে না, তুমি যখন সারপ্রাইজ হয়ে যাবে, এই আমি কি দেখলাম, এই আমি কি রিয়েলাইজ করছি, এটা এটা হয়। তখন অটোমেটিক্যালি রিয়েলাইজেশন, অনুভূতি, জ্ঞান তোমার মধ্যেই সেগুলো ট্রান্সফার হতে থাকবে ডিভাইন থেকে। কোনো বই প্রয়োজন হবে না, কারোর কোনো বড় কোনো গুরু, কোনো ডায়লগ শোনার প্রয়োজন হবে না। আজকালকার ফেসবুকে তো অনেক রকমের গুরু এত কথা বলছে, এই বলছে, সেই করছে, এই করো সেই করো। ডোন্ট ফলো এনিওয়ান, ফলো জাস্ট ইউর ইনার হার্ট, ইনার সেলফ। সেই ইনার সেলফকে জানার জন্য, নিজস্ব সত্তাকে জাগানোর জন্য, নিজস্ব শক্তিকে জাগানোর জন্য তোমরা আজকে এই ক্লাস করছো, এই হিলিং মডেলের সাথে কানেক্টেড হয়েছো। তো এতটা ডিপ লেভেলের নলেজ, এতটা ডিপ লেভেলের জ্ঞান তোমাকে প্রোভাইড করবে ভগবানের পুত্র ও গৌতম বুদ্ধের দ্বারা এই দেখানো
আরোগ্যকরণ পদ্ধতি লামা ফেরা হেলিং পদ্ধতি। আজকে একটুখানি ডিটেলসে তোমাদেরকে শেয়ার করলাম যে জিনিসটা কতটা ভাইটাল। তোমরা যদি এটাকে ভক্তিভয়ে করো, নিজেরাই দেখতে পাবে রেজাল্ট বা ফলাফলটা কি। আলটিমেটলি দেখো, প্রত্যেক মানুষের জীবনে ইচ অ্যান্ড এভরি মানুষ, প্রত্যেকটা মানুষ, যোগী সন্ন্যাসী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়ার আছেই আছে। কিরকম চাওয়া পাওয়া? আমি ভগবানকে দেখতে চাই, আমি ভগবানের সাক্ষাৎ পেতে চাই, আমি এটা চাই, আমি ওটা চাই, আমি এটা চাই। সবই তো চাওয়া পাওয়ার মধ্যেই রয়েছে। কখনো মানুষ শূন্য হয়ে, অর্থাৎ পুরো একদম রিল্যাক্স হয়ে আমার কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, নিজের মধ্যে আমি আছি, এই জিনিসটা হয়েছে কজনের দেখাতে পারবে? কজনের হয়েছে আমি শুধু নিজের মধ্যেই আছি, আমার কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, ভগবান তো আমার মধ্যেই আছে, আমার কারোর কোনো কিছুর প্রয়োজন নেই, সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক। এই চিন্তা ভাবনা নিয়ে, এই সাইকোলজি নিয়ে কজনকে তুমি দেখেছো? খুব ফিউ, গুণাগুন্তি। দেখেছো কাউকে? দেখতে পাবেও না। এই জিনিসটায় মানে এই স্টেটে যাওয়ার জন্য তোমাদের আলাদা কনসাসনেস, আলাদা চেতনার জাগরণ হওয়া দরকার। যখন তুমি সবার মধ্যে নিজের মধ্যে সবাইকে দেখতে পাবে এবং সেই সাথে তোমার সমস্ত কিছু চাওয়া পাওয়া একেবারে শূন্য হয়ে যাবে, তোমার চেতনা শূন্য হয়ে যাবে, তোমার কথা, তোমার চিন্তা ভাবনা শূন্য হয়ে যাবে। শূন্য মানে কি? শূন্য মানে এমটি স্পেস না, শূন্য মানে ফুল অফ এনার্জি, শূন্য মানে ফুল অফ এভরিথিং, শূন্য মানে দ্য হোল, সমস্ত কিছু, আবার কিছুই না। সেই স্টেটে যখন তুমি পৌঁছাবে তখন তোমার কিছুই চাওয়ার থাকবে না, কিছুই পাওয়ার থাকবে না। সেটা একটা আলটিমেট স্টেজ। তো এরকম চিন্তাভাবনা খুব কম মানুষেরই দেখতে পাবে। বাট বর্তমান সময়ের ভিত্তিতে যারা সংসার জীবনে আছে তাদের চাওয়া পাওয়ার ঠিক আছে, কিছু না কিছু জিনিস আছে। কারণ আমরা সংসার জীবনে রয়েছি, আমাদের চাওয়ারও আছে, আমাদের পাওয়ারও আছে। বাট ওই চাওয়া পাওয়াটা যেন আমাদের প্রেম থেকে আসে, ভক্তি থেকে আসে, ভালোবাসা থেকে আসে, নাকি হিংসা, লোভ, ঘৃণা থেকে আসে। এটা মাথায় রাখবে। তোমরা একজন আধ্যাত্মিক অনুশীলনকারী এবং এটাই তোমরা সারা জীবন মেনটেন করে থাকবে, ইভেন আফটার দ্য মাস্টার টিচার স্টেজ। মাস্টার টিচার হয়ে যাওয়ার পরেও তোমরা এটা সবসময় মাথায় রাখবে, আমরা একজন আধ্যাত্মিক অনুশীলনকারী সারা জীবনের জন্য। আধ্যাত্মিক অনুশীলন কখনোই শেষ হয় না, সারা জীবন চলতে থাকবে। তোমার জীবনে মোক্ষ প্রাপ্তি পাওয়ার পরেও এই অনুশীলন কখনোই শেষ হয় না। তুমি একটা ফেস থেকে আর একটা ফেসের দিকে এন্টার করছো, বুঝতে পারলে? মোক্ষ প্রাপ্তি যখন বলে লোকে, মোক্ষ প্রাপ্তি হয়ে গেলে মানে সব হয়ে গেল, তারপরে কি, হোয়াট নেক্সট, সেটা তো কেউ বলে না। সেইটার একটা আলাদা জগৎ। তার যখন তোমার মোক্ষ প্রাপ্তি হবে তখন তোমার আলাদা দায়িত্ব, তখন তোমার আলাদা রেসপন্সিবিলিটি, আলাদা জগৎ, আলাদা স্টেট। হতে পারে তুমি কোনো লোকে পৌঁছে গেলে, হতে পারে তুমি তোমার নিজস্ব জগতে পৌঁছে গেলে, হতে পারে তুমি এমন ইউনিভার্সের একটা প্ল্যানেটে চলে গেছো যেখানে তোমার আসল সত্তা ছিল, সেখান থেকে তুমি এসছো, সেইখানে তুমি আবার রিটার্ন করে গেলে নতুন অভিজ্ঞতা নিয়ে, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। ইচ অ্যান্ড এভরিথিং ক্যান বি পসিবল। বাট ওই আর কি, যখন নিজেকে জানার, নিজেকে চেনার জার্নি যখন শুরু করেছো, যেদিন জানবে, যেদিন বুঝবে যে আমি কে, কেন এসেছি, কি উদ্দেশ্য, তখন তোমার একটা আলাদা জার্নি স্টার্ট হবে। সবাই তখন একা হয়ে যাবে, ইউ আর দ্য অনলি ওয়ান। বাট এটাই হয়, অনেকে 2-3 জনে মিলে জার্নি স্টার্ট করে, অনেকে একা জার্নি স্টার্ট করে, অনেকে দুজনে মিলে জার্নি স্টার্ট করে। দুজনে মিলে হয়তো সেই সংকল্প নিয়ে পৃথিবীতে এসেছে, হয়তো একজনে এসছে, ডিপেন্ড করছে এক একজনের সিচুয়েশনের উপর। তারা
কি পারপাসে এসছে, বা আমি কি পারপাসে এসছি, বা আমার এই পৃথিবীতে আসার কারণ কি। তার জন্য প্রতিনিয়ত লামাফেরা হিলিং প্র্যাকটিস, স্পিরিচুয়াল হিলিং প্র্যাকটিস, মেডিটেশন দরকার। বুঝতে পারলে?